হ্যালো এভরিওয়ান, আজকের আমরা চ্যাপ্টারের ক্লাস 9 এর সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমাদের হাফ পার্ট কমপ্লিট হয়ে গেছিলো, এবার আমাদের সেকেন্ড পার্টের ভিডিও অর্থাৎ ইলাস্টিসিটি পার্টটা আমরা করব। তাহলে দেখা যায়, আগে আমাদের একটু বুঝতে হবে যে স্থিতিস্থাপকতা জিনিসটা কি। ধরে নাও এই একটা লৌহদণ্ড বা যেকোনো একটা শক্ত সলিড মেটেরিয়াল আছে, ঠিক আছে? আমি যদি একে যদি বাঁকানোর চেষ্টা করি, আমি দেখব যে এটা অতি সহজে তো বেঁকে যাচ্ছে না, ঠিক আছে? পদার্থের বা কঠিন পদার্থের এই ধর্মকে বলা হয় স্থিতিস্থাপকতা। মাস একটা বিজ্ঞানী রবার্ট হুক, তিনি কি করেন? তিনি একটা এক্সপেরিমেন্ট করেন। তো তার এক্সপেরিমেন্টের মূল বিন্দু ছিল স্প্রিং কিন্তু, ঠিক আছে? তো তিনি কি করেন? তিনি দেখেন যে একটা স্প্রিং ধরা আছে। স্প্রিংয়ে আমরা যদি একটা ফোর্স বা একটা বল এপ্লাই করি তাহলে দেখব যে ওই স্প্রিংয়ের আকৃতির কিছুটা হলেও পরিবর্তন হয়, তাই না? অল্প যদি ভর থাকে তাহলে। এই যে হালকা বা এই যে কিছুটা চেঞ্জ হলো, এই ভিত্তিতে তিনি একটা সূত্র নিয়ে আসেন, যাকে তিনি নাম দেন হুকের সূত্র। এই হুকের সূত্রের মধ্যে দেখো কি ছিল? আ ভদ্রলোক বলেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতি। এবার তোমাদের জানতে হবে যে পীড়ন কি? এমন একটা ধর্ম যে ধর্মের জন্য একটা বস্তু কি চায়? যেন তার কোনো আকৃতির কোনো চেঞ্জ বা কোনো পরিবর্তন না হয়। ঠিক আছে? ধরো তোমাকে যে এক্সাম্পল দিলাম শুরুতে, যে একটা প্লাস্টিকের পেনকে তুমি যদি বল প্রয়োগ করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে বল প্রয়োগ করলে কি হবে? ওই বলের বিরুদ্ধে তুমি যে বল প্রয়োগ করছো, সেই বলের বিরুদ্ধে ওই যে পেনের অভ্যন্তরে একটা বলের উদ্ভব হয়। ঠিক আছে? আবার বলছি, একটা পেন বা যেকোনো একটা বস্তুকে তুমি যদি তার আকৃতি বা ওটাকে বাঁকানোর চেষ্টা করো, আকৃতি চেঞ্জ করার চেষ্টা করো, তুমি দেখবে কিন্তু অত ইজিলি আকৃতি চেঞ্জ হচ্ছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা যে বল প্রয়োগ করি তার অপোজিটে, মানে ধরো আমি এইদিকে একটা বস্তুর আকৃতি চেঞ্জ করার চেষ্টা করছিলাম। এই অপোজিট সাইডে কি হবে? এর অপোজিট সাইডে যে অভ্যন্তরীণ বলের উদ্ভব হবে, যার কাজ কি হবে? যার কাজ হচ্ছে তার বিকৃতির যাতে না হয়, তাই তো? তার বিকৃতি যাতে না হয়, বা আ যদি বিকৃতি হয়েও যায় যেন সে তার আগের অবস্থায় ফিরে আসতে পারে। ঠিক আছে? তো আমরা ধরে নাও একটা যদি বলি, তুমি পেয়ে যাবে যে তার বল যদি তুমি সরিয়ে দাও, দেখা যাবে আবার সে আগের অবস্থায় ফিরে আসবে। এর মানে আমরা কি বুঝলাম? যে পীড়ন একটা অভ্যন্তরীণ বল, রাইট? এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট বিকৃতি নিয়ে আলোচনা করে নিই। বিকৃতি মানে কি? তাহলে সংজ্ঞা কি হচ্ছে? বাহ্যিক প্রতিমিত বলের প্রভাবে কোনো স্থিতিস্থাপক বস্তুর আকার বা আকৃতির বা উভয়ের পরিবর্তন ঘটতে পারে, একেই বিকৃতি বলা হয়। এর মানে কি? মানে আমরা যদি বাইরে থেকে একটা বল প্রয়োগ করি তাহলে সাধারণতভাবে কি হবে? তার আকার বা আকৃতি বা আকার আকৃতি উভয় একসাথেও চেঞ্জ হতে পারে। বিকৃতি বলব। ঠিক আছে? বস্তুর প্রাথমিক আকার, মানে বস্তুর প্রাথমিক আকারের সাপেক্ষে বা আকৃতির সাপেক্ষে তার যে আকার বা আকৃতির পরিবর্তন হয়। এইভাবে তোমাকে একটু মনে রাখতে হবে। বিকৃতি দেখো অনেক কটা ভাগ আছে। কিন্তু ক্লাস 9 এর জন্য আমাদের শুধুমাত্র অনুদৈর্ঘ্য বিকৃতি মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে এটা দেখা যাক। ধরে নাও একটা সুতো বা একটা দড়ির সাহায্যে আমরা কি করছি? একটা সুতো বা একটা দড়ি বা একটা তার আছে। ঠিক আছে? সাপোজ এটা তার। একটা তারকে আমরা উপরে ঝুলিয়ে রেখেছি। ঠিক আছে? একটা দৃঢ় বস্তুর সাথে উপরে টাঙিয়ে রেখেছি সিলিং এর সাথে। তুমি দেখো এই মুহূর্তে এর উপর কোনো বল প্রযুক্ত হয়নি। ঠিক আছে? এর প্রাথমিক যে দৈর্ঘ্য আছে, ধরে নাও এর প্রাথমিক দৈর্ঘ্য আছে L, ওকে? এর যে স্টার্টিং বা ইনিশিয়াল দৈর্ঘ্য আছে এটা L আছে। তাহলে আমি এটাকে L বলে দিচ্ছি। নাও আমরা যদি এখন একটা বল প্রয়োগ করি, ঠিক আছে? একটা ধরো একটা ভর চাপিয়ে দিই এর মধ্যে, তাহলে কি হবে? এই সাইডে এঁকে দিচ্ছে দেখো। যেই আমি এটা ভর চাপলাম, এই যে দেখো ভর চাপিয়েছি। এই ভরটা চাপানোর ফলে কি হবে? এই বস্তুটার কিছুটার আকৃতির পরিবর্তন হলো, কিছুটা লেন্থের পরিবর্তন, তাই না? এখানে আমরা যে বল বা একটা বস্তু টাঙালাম, এর ফলে তার আকৃতির যে পরিবর্তন হলো। আচ্ছা ১ মিনিট। ওকে। ধরো সেটা হলো আ এক্স বা স্মল এলটাই ধরো। ঠিক আছে? এই যে স্মল এল এর লেন্থের যে পরিবর্তন হলো, এইটা, ঠিক আছে? এইটা বাই তার যে প্রাথমিক দৈর্ঘ্য ছিল, এটাকে আমরা কি বলবো? অনুদৈর্ঘ্য বিকৃতি বলি। ঠিক আছে? তো আমি আশা করছি তোমাদের অসুবিধা হয়নি। আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল নিয়ে বুঝিয়ে দিই। ধরে নাও এই যে জিনিসটার প্রাথমিক দৈর্ঘ্য ছিল ১০ মিটার, ১০ সেন্টিমিটার। ঠিক আছে?
তুমি এই যে বস্তুটা চাপালে, ওই বস্তুটা চাপানোর ফলে কিছুটা দৈর্ঘ্য প্রসারণ হলো। ধরো এখন দৈর্ঘ্য প্রসারিত হয়ে তার অন্তিম দৈর্ঘ্য হয়ে গেছে ধরো 12 সেন্টিমিটার। ঠিক আছে? এই যে 12 সেন্টিমিটার হলো তার মানে কি? তার দৈর্ঘ্য প্রসারণ 2 হয়েছে, তাই না? ওই যে এই যে 12 - 10 2 হলো। আর এটা কি করব? এটার বিকৃতি যদি বার করতে হয়, অনুদৈর্ঘ্য বিকৃতি বার করতে গেলে আমাকে তার প্রাথমিক দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলাম। দেখা যাবে আমাদের 0.2 অ্যান্সার হবে। এটাই আমাদের অনুদৈর্ঘ্য বিকৃতি হবে। ঠিক আছে? তাহলে এটা মনে রাখতে পারবো আশা করছি। বিকৃতি তাহলে কি হয়? বিকৃতি মানে বা অনুদৈর্ঘ্য বিকৃতি মানে হয় প্রাথমিক দৈর্ঘ্যের সাপেক্ষে যে দৈর্ঘ্য প্রসারণ হলো। ঠিক আছে? এবার ফিজিক্সের ভাষায় যখন সাপেক্ষে বা রেসপেক্টে বলে, তখন ওটাকে সবসময় কি করতে হবে? ভগ্নাংশের নিচে রাখতে হবে। ঠিক আছে? আশা করছি অসুবিধা হয়নি। আচ্ছা, তো আমরা কি দেখব অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি হয়? অনুদৈর্ঘ্য পীড়ন, তো অনুদৈর্ঘ্য পীড়ন ইকুয়ালস টু হয় আমাদের আম প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তার মানে একক ক্ষেত্রফলে যে অভ্যন্তরীণ বলের উদ্ভব হয় তাকে বলা হয় পীড়ন। ঠিক আছে? বা অনুদৈর্ঘ্য পীড়ন। হুকের সূত্রানুসারে তিনি কি বলেন? তিনি বলেন যে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। ঠিক আছে? পীড়ন বিকৃতির সমানুপাতিক। তো এখান থেকে আমাদের একটা ফর্মুলা আমরা লিখতেই পারি। অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি ইকুয়ালস টু ধ্রুবক হয়। আর এই ধ্রুবককেই আমরা ইয়াং গুণাঙ্ক বলবো বা ওয়াই দিয়ে প্রকাশ করব। ঠিক আছে? এই ইয়াং গুণাঙ্ককে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। এবার দেখে নাও। আমি তাহলে একটু আগে কি জানলাম? আমরা জানলাম যে ওয়াই ইকুয়ালস টু অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য পীড়ন মানে কত হয়? প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল বাই ক্যাপিটাল এল। এটাকে তুমি ফার্দার সাজাও, দেখবে তুমি এফএল বাই এএল হয়ে যাবে। ওকে? তো এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে এই জাতীয় অঙ্ক সলভ করতে গেলে। আরেকটা কথা, এখানে কিন্তু এফ বা প্রযুক্ত বল মানে ওজন, তাই না? ওই বস্তুর ধরে নাও ভর এম ছিল। আর আমরা জানি যে একটা বস্তুর ভর যদি এম হয় তাহলে পৃথিবী তাকে এমজি বল দ্বারা নিচে বা অভিকেন্দ্রের দিকে টানে, তাই তো? বা কেন্দ্রের দিকে টানে। তাই জন্য আমরা এফ ইকুয়ালস এমজি লিখতে পারবো। অর্থাৎ আমি তাহলে ওয়াই ইকুয়ালস টু এমজি এল বাই এ স্মল এলও লিখতে পারবো। ঠিক আছে? আশা করছি অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট আমাদের যেটা করব সেটা হচ্ছে অঙ্ক। সরাসরি আমরা অঙ্কে যাব, দেখি কিভাবে হয়। নেক্সট আমাদের একটু অঙ্ক মনে রাখতে হবে। এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে। এখান থেকে আমাদের বেসিক সব করা অঙ্ক হবে। ঠিক আছে? এখানে দেখো কি বলছে, 2 মিটার দীর্ঘ ও 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ধাতব তারের এক প্রান্তে 8 কেজি ভার ঝোলানো হলো। ধাতুর উপাদানে ইয়াং গুণাঙ্ক 2 × 10⁻12 ডাইন পাশ সেমি স্কোয়ার হলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? তার মানে স্মল এল চেয়েছে, তাই না? আগে আমাদের নিয়ম কি? আগে যা যা দেওয়া আছে লিখে নাও। ফার্স্টে কি দেখতে পাচ্ছ তোমরা? ফার্স্টে দৈর্ঘ্য দেওয়া হয়, তাই না? লিখব তারের প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল এল ইকুয়ালস টু 2 মিটার। নেক্সট লাইনে তুমি যদি পড়ো কি লেখা আছে? 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, রাইট না? এর মানে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে লিখব প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্যাপিটাল এ ইকুয়ালস টু 1 মিলিমিটার স্কোয়ার। আর আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি, ইয়াং গুণাঙ্কের এককটা কিন্তু সিজিএস এ দেওয়া হয়, তাই না? তাহলে আমাদের কি টার্গেট হবে? পুরোটাকেই সিজিএস এ নিয়ে যাওয়া। তার মানে দৈর্ঘ্যটাকে আমরা সেন্টিমিটার নিয়ে যাই, মিটারটাকে, তাহলে 200 সেন্টিমিটার হয়ে গেল। আচ্ছা, আর কি দেওয়া? দেখো ক্ষেত্রফলে মিলিমিটার আছে, মিলিমিটার সেন্টিমিটার স্কোয়ার নিয়ে যেতে হবে। মিলিমিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ার নিয়ে যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাই না? দেখো আমি আবার বলছি, 1 মিলিমিটার মানে হয় 1 মিলিমিটার মানে হয় 1/10 সেন্টিমিটার। আর আমাদের বলেছে মিলিমিটার স্কোয়ার, তাহলে কি হবে? 1 মিলিমিটার স্কোয়ার হয়ে যাবে 1/10 এর স্কোয়ার, তাই না? ওকে? তাহলে এইভাবে আমরা বুঝলাম যে এটার অ্যান্সার হয়ে যাবে 1/100। ওকে? তাহলে 1/100 লিখতে পারো অথবা তুমি 0.01 লিখতে পারো, এত সেন্টিমিটার স্কোয়ার, তাই তো? ফার্দার যাওয়া যাক, বলছে 8 কেজি ভর দেওয়া আছে। তাহলে আমি লিখব ভর কত? ভর 8 কেজি। দেখো তুমি যদি অঙ্কটা ভালো করে খেয়াল করে, আমরা একটু আগে ফর্মুলা শিখলাম কি? ওয়াই ইকুয়ালস টু কি হয়? এফএল বাই এএল। এর মানে আমাদের এফ লাগবে, আর এফ মানে তো এমজি হয়। তাহলে আমি ওজন বা প্রযুক্ত বল লিখতে পারবো এফ ইকুয়ালস টু এমজি। এম এর ভ্যালু আছে 8,
আর জি এর ভ্যালু আছে আমরা জানি 10, দেখো এখানে দেওয়া আছে 10, তাহলে কি হয়ে গেল আমাদের 80 নিউটন হয়ে গেল। বাট তুমি ভালো করে খেয়াল করে দেখো আমাদের কিন্তু পুরোটা সিজিএসে করা হচ্ছে, এর মানে আমাদের এই নিউটনটাকে ডাইনে প্রকাশ করতে হবে। তো নিউটন থেকে ডাইনে যেতে গেলে আমরা জানি 10⁵ দিয়ে মাল্টিপ্লিকেশন হয়, তাহলে 80 ইন্টু 10⁵ ডাইন হয়ে যাবে, অর্থাৎ এটা 8 ইন্টু 10⁶ ডাইন হয়ে যাবে। 6 কেন হলো আশা করছি অসুবিধা নেই। এই এইখানে 5টা শূন্য আছে, এখানে একটা আছে, সব মিলে 6টা হয়ে গেল, তাই তো? তাহলে সবকটাই মোটামুটি আমাদের হয়ে গেছে। এবার শুধুমাত্র অ্যান্সার লেখার পালা। হয়ে গেল তাহলে। এবার আমাদের কি করতে হবে দেখো, আমাদের চেয়েছে কি বলছে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে। লেখো, ধরি দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল সেন্টিমিটার। তুমি আরেকটা জিনিস দেখো, এখানে ইয়াং গুণাঙ্ক দেওয়া আছে তাই না, এটাও লিখতে হবে ইয়াং গুণাঙ্ক y ইকুয়ালস টু 2 ইন্টু 10⁻12 ডাইন পাশে সেমি স্কোয়ার। নাও এবার আমাদের একটা ফর্মুলা জানি, y ইকুয়ালস টু এফ এল বাই এ এল হয় তাই না, এখানে মানগুলো পুট করে যাও, দেখবে অ্যান্সার বেরিয়ে যাবে। আমাদের স্মল এল চেয়েছে, তো স্মল এলটা এদিকে আনলাম, ওয়াইটা স্মল এলের জায়গায় যাবে, তাহলে এফ এল বাই এস ওয়াই, তাই তো? এবার ভ্যালুগুলো জাস্ট পুট করতে হবে। তাহলে কী কী ভ্যালু ছিল, এফ এর ভ্যালু ছিল 8 ইন্টু 10⁶, এল এর ভ্যালু ছিল 200, এ ছিল সম্ভবত 0.01, আর ওয়াই ছিল 2 ইন্টু 10⁻12, ঠিক আছে? এবার কি করতে হবে দেখো, এই পয়েন্টটাকে তুলে দাও, পয়েন্টটা তুললে উপরে 100 চলে আসবে, এই যে 2টাকে কেটে দাও, 100 চলে আসবে। তুমি এবার খেয়াল করে দেখো, ওপরে আছে 8 ইন্টু এখানে 0 আছে কটা, 1 2 3 4, আর এই 6টা, 4 আর 6 হয়ে গেল 10, তাই তো? যোগ করে 10 তাহলে 10 হয়ে যাবে ওপরে, আর নিচে তো 10⁻12 ছিল তাই না, এই যে, তাহলে 10⁻12 ইফ ইউ ক্যালকুলেট তুমি কি পাবে, ওপরে 8 নিচে 100, তাহলে ওখান থেকে 0.08 সেন্টিমিটার তুমি পেয়ে যাবে, বা তুমি এটাকে 0.8 মিলিমিটারও লিখতে পারবে। আশা করছি বুঝতে পেরেছো, বুঝতে না পারলে আরেকবার দেখে নেবে, ঠিক আছে? 3.14 মিটার দীর্ঘ, 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট তারের দৈর্ঘ্য 1 মিলিমিটার বৃদ্ধি করতে কত কিলোগ্রাম ভার বল প্রয়োগ করতে হবে, আর তার এই ইয়াং গুণাঙ্ক দেওয়া হয়। দেখো, এই যে ইয়াং গুণাঙ্কের ভিত্তিতে আমরা পুরো সলিউশন করবো, ঠিক আছে? ইয়াং গুণাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ একক কি আছে, নিউটন পার মিটার স্কয়ার, অর্থাৎ এটা এসআই একক আছে তাই না? তো আমাদের এসআই এককে এগোতে হবে। তাহলে সবকটা দেখবো এসআই এককে আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক দৈর্ঘ্য এসআই এককে আছে, তা লিখবো প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল এল ইকুয়ালস টু 3.14 মিটার। নেক্সট আমরা পাচ্ছি ব্যাস তাই না, তো লেখো তারের ব্যাস। আচ্ছা, ব্যাস তো আমাদের কোনো কাজে আসবে না, আমরা এটা ব্যাসার্ধই করে নিতে, চলো তারের ব্যাসার্ধ স্মল আর ইকুয়ালস টু ব্যাসের অর্ধেক তাই না, তাহলে 1-এর অর্ধেক এত মিলিমিটার। বা আমরা এটা ভালো করে দেখো, আমরা তো এসআইতে করছি, তাহলে মিলিমিটারটাকে মিটারে নিয়ে যেতে হয়, মিলিমিটারকে মিটারে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে 0.5কে আবার 1000 দিয়ে ভাগ করে দাও, আর যদি ভাগ করলে দেখা যাবে এই পয়েন্টটাকে যদি তুলে দাও তাহলে দেখা যাবে 1/2000 হবে, একক হয়ে যাবে মিটার তাই না? নেক্সট আমাদের কি দেওয়া আছে, মোটামুটি তো হ্যাঁ আর একটা দেওয়া আছে, মিলিমিটার হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রসারণ দেওয়া আছে, দেখো তাহলে লিখবো দৈর্ঘ্য প্রসারণ স্মল এল ইকুয়ালস টু 1 মিলিমিটার, আর আমাদের তো এসআইতে করতে হলে মিটার করতে হবে, তাহলে এটাকে আবার 1000 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? তাহলে 1000 দিয়ে ভাগ করলাম, আমরা মিটার পেয়ে গেলাম। আর কিছু দেওয়া আছে, হ্যাঁ আর দেওয়া আছে তোমার বল চেয়েছে, আর ওয়াই দেওয়া আছে, তাহলে লিখে দিই প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু কোশ্চেন মার্ক, বা আগে ইয়াং গুণাঙ্ক লিখে নাও, y ইকুয়ালস টু 1.96 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার অ্যাজ পার দ্য কোশ্চেন পেপার। এই যে এখানে লেখা আছে y এর ভ্যালু, আমাদের চেয়েছে f, তাহলে প্রযুক্ত বল f ইকুয়ালস টু কোশ্চেন মার্ক। আমরা সবাই জানি y ইকুয়ালস টু এফ এল বাই এ এল হয়, অঙ্কে চেয়েছে আমাদের f এর ভ্যালু, তাহলে f কি হয়ে যাবে, fটাকে একদিকে রাখো, এইগুলোকে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে ওয়াই এ এল, আর এই ক্যাপিটাল এলটা এর নিচে চলে আসবে, তাহলে কি হবে বাই এল। ওকে, এবার মানগুলো আমরা যদি পুট করতে থাকি তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে কত, 1.96 ইন্টু 10⁻11, ওয়াই এর ভ্যালু সরি এর ভ্যালু কি হয় পাই আর স্কোয়ার তাই না, রাইট? আচ্ছা, এটা না হয় আগে লিখে নিলে বেটার হয়,
ক্ষেত্রফল দাঁড়াও, তোমরা এখানে লিখে নেবে সাইডে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। আর পাইয়ের ভ্যালু হয় আমরা জানি 3.14, আর আর এর ভ্যালু আছে 1/2000 এর স্কোয়ার, তাই তো? তাহলে এটুকু থাকবে। আমরা চাইলে এটাকে লিখতে পারবো 3.14/2000 ইন্টু 2000, ইন্টু করার কারণ কি, স্কোয়ার আছে বলে দুবার 2000 এলো। ঠিক আছে, এরকম থাক। তাহলে এটা আমার লিখতে হলো না, এটা আমি কি করতে পারবো, আমি 3.14/2000 ইন্টু 2000 লিখতেই পারি। ঠিক আছে, আর কি থাকছে আমাদের, বাই ক্যাপিটাল এল ছিল, দেখো এই যে ক্যাপিটাল এল ছিল একটা, ক্যাপিটাল এর ভ্যালু কত আছে, আই থিঙ্ক এটা ছিল 3.14। আর স্মল এল দেখো, এই যে স্মল এল ভ্যালু লিখতে হবে তো, তাহলে স্মল এল কী হয়ে যাবে, স্মল এল এর ভ্যালু ছিল সম্ভবত 1 মিলিমিটার, তাহলে 1/1000 মিটার, তাই তো? হয়ে গেল। এবার তোমাকে শুধু ক্যালকুলেশন করতে হবে, 3.14 3.14 বাদ চলে যাবে, এই যে ওপরে 1.96, নিচে নামলে 100 হয়ে যাবে, তাই তো? তাহলে ওপরে কি থাকছে দেখো, জিরো কটা, নিচে জিরো 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাই তো? তার মানে ওপরে 196 ইন্টু 10⁻11, আর নিচে থাকছে 2 ইন্টু 2 4, তাই না? এই যে 2 ইন্টু 2 4 হয়ে যাবে, তাহলে 4 ইন্টু 10⁻11, তাহলে এটা যদি কাটাকুটি করা তাহলে 149/4, সরি 196/4, তাহলে অ্যান্সার হয়ে যাবে 49 নিউটন। বাট অঙ্কটাতে না নিউটন এককে চাইনি, আমাদের বলেছে যে কেজি ভার, এসব হ্যাঁ কিলোগ্রাম ভার। এটার মানে কি, যে কিলোগ্রাম ভার মানে হয় সবসময়, ধরো আমরা যদি এটাকে যদি বলি, ধরো 100 নিউটন বা 98 নিউটন, এর অর্থ কি, এর অর্থ কি, এটাকে আমি এটাকে চাইলে 98/9.8 এই নিউটন এককটাকে আমরা কেজিএফ লিখতে পারবো। এর অর্থ কি, ওই যে আমরা এক্ষুনি বললাম না কিলোগ্রাম ভার বা ওয়েট, ঠিক আছে, এর 9.8 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে 49কে আবার 9.8 দিয়ে যদি ভাগ করে, তাহলে আমাদের এটা চলে আসবে কেজিএফ। তাহলে এটা ভাগ করলে দেখা যাবে এটা 5 কেজিএফ হয়ে যাবে, রাইট? একটা অঙ্ক দিয়েছে দেখো, বলছে যে 3.5 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি স্থিতিস্থাপক দড়ির দৈর্ঘ্য ও স্থিতিস্থাপক সীমার মধ্যে 1/20 বৃদ্ধি করতে 10 নিউটন বলের দরকার, দড়ির ইয়াং গুণাঙ্ক কত হবে? আগে যা যা দেওয়া আছে লিখে নিই আমরা, কি দেওয়া আছে ফার্স্টে, ব্যাসার্ধ দেওয়া আছে, লিখো ব্যাসার্ধ আর ইকুয়ালস টু 3.5 মিলিমিটার। এবার আমরা মিলিমিটারটাকে মিটারে নিয়ে যাই, কী হবে দেখো, মিলিমিটারকে মিটারে নিয়ে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 3.5কে আবার 1000 দিয়ে ডিভাইড করলাম, দেখা গেল আমাদের চলে আসবে, সরি একটা জিরো এক্সট্রা হয়ে গেছে, এরকম চলে আসলো, তাহলে এটাকে আমরা 35/10,000 লিখতেই পারি। ওকে, হলো এটা তাহলে আমাদের। এবার দেখো আমাদের এখান থেকে ক্ষেত্রফল বার করতে হবে, কারণ আমরা ব্যাসার্ধ অন্য কোনো কাজে আসবে না, প্রস্থচ্ছেদের ক্ষেত্র ক্যাপিটাল এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার হয়, আর পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7, আর আর স্কোয়ার মানে কত, 35/1000, সরি 10,000 স্কোয়ার, তাই তো? এটাকে তুমি এখানে ক্যালকুলেশন করতে পারো বা পরে এটাকে সাজাতে পারো, তোমার ব্যাপার। তাহলে দেখো কি আসবে, 22/7 ইন্টু 35 ইন্টু 35 বাই, এটা কত হয়ে যাবে দেখো, 10⁻4, তাই না? এই যে 10⁻4 তার স্কোয়ার, তারপর 10⁻4 ইন্টু 10⁻4, আশা করছি অসুবিধা নেই, এইটুকু রেখে দিতে পারো। নেক্সট দেখো আমাদের কি আসছে, আর অঙ্কের মধ্যে সম্ভবত বিকৃতি দেওয়া আছে, দেখো বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল কি আছে অঙ্কের মধ্যে, 1/20 দেওয়া আছে, ঠিক আছে? প্রযুক্ত বল এফ দেওয়া আছে 10 নিউটন। তাহলে এবার ফর্মুলা ফেলে দেওয়া যাবে, ওয়াই ইকোয়ালস টু চেয়েছে, তাই তো? আমরা জানি ওয়াই ইকোয়ালস টু এফ এল বাই এ এল, ঠিক আছে? এফ বাই এ এর ভ্যালু কি আছে এখানে, এফ এর ভ্যালু দেখলাম এক্ষুনি আমরা 10, ঠিক আছে? এর ভ্যালু কি দেখলাম আমরা,
এই যে দেখো এক্ষুনি যেটা লিখলাম ওপরে 22/7 এই যে পার্টটা এটা লিখতে পারো। ঠিক আছে? আচ্ছা এটাকে আরও ফার্দার ভেঙে দেওয়া যাবে। দেখো ৭ এর নামতা ৫ বার, তাই তো? ঠিক আছে? এই যে ৫ দিয়ে কাটলাম মানে গুণ করলাম ১১০ ইন্টু 35 বাই নিচে 10⁸ এই যে 4 + 4 8 এরকম থাক। তাহলে এটা মনে রাখো 110 ইন্টু 35 বাই তাহলে 110 ইন্টু 35 বাই 10⁸ আর স্মল এলটা কি আছে? স্মল এলটা আছে তোমার এখানে তো স্মল এল এর ভ্যালুই নেই, আমাদের ক্যাপিটাল এল বাই স্মল এল এর ভ্যালু দেওয়া হয়, তাই তো? তাহলে আমরা এটাকে চাইলে কি লিখতে পারবো? দেখো স্মল এল বাই ক্যাপিটাল এল আমাদের কাছে আছে 1/20। অঙ্কের মধ্যে কি হচ্ছে দেখো ক্যাপিটাল এল বাই স্মল এল আছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি? এটাকে আমরা হচ্ছে ওপরে 20 নিচে 1 লিখতে পারি। কারণ কি? কারণ এটা ঠিক উল্টো আছে, তাই না? ক্যাপিটাল এল বাই স্মল এল বাই 20/1 হয়ে যাবে। আচ্ছা উপরে কি ছিল বলো তো? এফ ছিল, এফ এর ভ্যালু 10 এরকম থাকবে। এবার কিছুই না, তোমাকে ক্যালকুলেশন করতে হবে। দেখো কি আসছে? তাহলে ওপরে চলে আসবে 200 ইন্টু 10⁸ বাই 110 ইন্টু 35। ঠিক আছে? তাহলে এটাকে আরও কেটে নাও। 0 0 বাদ চলে গেল। ৫ এর নামতা ৪ বার, ৫ এর নামতা ৭ বার। তাহলে ওপরে হচ্ছে কত? 4 ইন্টু 10⁸ বাই ৭৭। ঠিক আছে? তুমি এইটুকু রেখে দিতে পারো বা আরেকটা স্টেপ করে নিলে বেটার হয়। ঠিক আছে? তাহলে দেখো আমি কি করছি? এটাকে আমি ৪০ বা ৪০০ করলে দেখো আরও সুবিধা হয়, তাই না? এটাকে ৪০০ করলে কি হচ্ছে? এখান থেকে দুটো 0 তো আমি ইউজ করলাম। তাহলে দুটো কমে যাবে। একে দিয়ে দিলাম। বাই কত হবে? 77। এটাকে ভাগ করলে দেখবে তোমাদের অ্যান্সার চলে আসবে এটা হবে তোমার 5.195 ইন্টু 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার। বা এটাকে ডাইনে প্রকাশ করতে পারো, একই ব্যাপার। ডাইনে প্রকাশ করলে হয়ে যাবে 5.195 ইন্টু 10⁷ ডাইন পার সেমি স্কোয়ার। আর একটা কোশ্চেন দেখো, 2 মিটার লম্বা একটি তারের দৈর্ঘ্য 5 ও আচ্ছা আচ্ছা ওটা হবে না, ওটা ভুল করে হয়ে গেছে। যাই হোক 5 বাড়ানো হলো। তারের উপাদানের ইয়াং গুণাঙ্ক এত হলে তারের উৎপন্ন পীড়ন বার করতে হবে। দেখো ইয়াং গুণাঙ্ক আগে দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রথমেই দেখবো আমরা প্রাথমিক দৈর্ঘ্য দেওয়া আছে, লিখে নাও। তারের প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল এল ইকুয়ালস টু, আর কি দেওয়া আছে? দৈর্ঘ্য প্রসারণ। দেখো দৈর্ঘ্য প্রসারণ দেওয়া আছে, যাকে আমরা স্মল এল দিয়ে লিখি, যার মান কত আছে? 5 মিলিমিটার। তো এটা দেখতে পাচ্ছ মিলিমিটার, ওটা মিটারে, তার মানে এটা একই এককে নিয়ে যেতে হবে। মিলিমিটার থেকে মিটারে গেলাম, তাহলে 5/1000 হলো, তাই তো? এত মিটার। এবার বলছে যে তার উপাদানে ইয়াং গুণাঙ্ক দেওয়া আছে, তাই তো? ওয়াই কত দেওয়া আছে দেখো? ওয়াই আছে 2 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে ওই পীড়ন কত হবে? পীড়ন আমাদের চেয়েছে। ঠিক আছে? বিকৃতি কি জানি? বিকৃতি মানে হয় স্মল এল বাই ক্যাপিটাল এল, যেটা দেওয়া আছে অঙ্কের মধ্যে 5/1000 ডিভাইডেড বাই 2, রাইট? তাহলে এটা আলটিমেটলি হচ্ছে কত? 5/2000। 2000 কি? এর কোনো একক হয় না, বিকৃতির একক হিন্ট আছে, তাই তো? এটা হলো আমাদের। এবার আমরা একটা ফর্মুলা জানি, ওয়াই ইকুয়ালস টু কী হয়? পীড়ন বাই বিকৃতি। তোমাকে পীড়ন চেয়েছে, তাহলে পীড়ন কী হবে? এইদিকে বিকৃতি নিয়ে চলে যাও, তাহলে পীড়ন হয়ে যাবে ওয়াই ইন্টু বিকৃতি। ঠিক আছে? ওয়াই এর ভ্যালু কি আছে অঙ্কের মধ্যে? অঙ্কের মধ্যে ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 2 ইন্টু 10⁻11। আর পীড়ন তো আমরা এক্ষুনি দেখলাম কী বেরোলো? 5/2000। ক্যালকুলেশন করলেই দেখবে আমাদের অ্যান্সার কী চলে আসছে। 2 চলে গেল, এটা 1000 হয়ে গেল। আর এটা কত হলো? 5 ইন্টু 10⁸, তাই না? আর আমার পীড়ন একক জানি, গুণাঙ্ক এর একক আর পীড়ন একক একই হয়, তাই তো? তাহলে এত হলো। নেক্সট আমাদের স্প্রিংয়ের বল ধ্রুব ব্যাপারে জানাও। ধরে নাও এই একটা স্প্রিং আছে, ঠিক আছে? এটা অলরেডি আমরা চ্যাপ্টার শুরুতে হয়তো আলোচনা করেছিলাম, তাও একবার দেখে নাও। একটা স্প্রিং আছে এইভাবে ঝোলানো, ঠিক আছে?
আমি যদি একটা বল প্রয়োগ করি, দেখো আমি এখানে রাখলাম। এই স্প্রিংটাতে কি হলো, এখানে তার শেষ শেষ প্রান্ত, অন্তিম প্রান্ত এখানে ছিল। কিন্তু আমি যেই এর উপরে একটা ভর চাপাবো তুমি দেখবে এটা কিন্তু একটু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে বা এতটা হবে দেখো, এই যে এতটা দৈর্ঘ্য প্রসারণ হয়েছে আমাদের। এই এতটা দৈর্ঘ্য প্রসারণকেই আমরা এক্স যদি লিখি, তো আমরা একটু আগে কি জানলাম যে হুকস ল আমরা শিখেছিলাম। হুকস লরই আরেকটা রূপ আর কি স্প্রিং, ঠিক আছে? তাহলে এফ প্রপোর্শনাল টু এক্স হয়, ঠিক আছে? এটাকে সরালে একটা ধ্রুবক চলে আসে কে বলে। এই কেটাকে আমরা কি বলবো, স্প্রিং এর বল ধ্রুবক বলবো, ঠিক আছে? এই কে এর মান যত বেশি হবে, এটা বোধহয় আমরা আলোচনা করেছি। হ্যাঁ, কে এর মান যত বেশি হবে বস্তুটা তত দৃঢ় বা শক্ত হবে, ঠিক আছে? এখান থেকে আমাদের কেমন টাইপ কোশ্চেন আসে একটা দেখা যাক। দৈর্ঘ্য 2 সেমি বৃদ্ধি করার জন্য 50 নিউটন বলের প্রয়োজন। স্প্রিংটির বল ধ্রুবক কত হবে? আমরা এখানে আমরা অঙ্কের মধ্যে দেখছি কি, কি আছে? অঙ্কের মধ্যে দৈর্ঘ্য দেওয়া আছে, আ দৈর্ঘ্য প্রসারণ দেওয়া, তাই তো? দৈর্ঘ্য প্রসারণ x দেওয়া আছে 2 সেন্টিমিটার, ঠিক আছে? প্রযুক্ত বল F দেওয়া আছে 50 নিউটন, ঠিক আছে? আর অঙ্কে চেয়েছে কি আমার বল ধ্রুবক K, ঠিক আছে? তুমি দেখো এটা SI তে আছে, এটা CGS এ আছে। তাহলে আমরা কি করব? আমরা এই সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাব, তাহলে কি দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে ভাগ করো। দেখা যাবে 0.02 মিটার চলে আসবে। আমরা জানি F equals to kx, আবার আমরা জানি k equals to f/x। f এর জায়গায় মান বসাও 50, x এর জায়গায় মান বসাও 0.02। ইফ ইউ ক্যালকুলেট কি চলে আসছে? এটা তাহলে দেখা যাবে 2500 নিউটন পার মিটার হয়ে যাবে, তাই না? একক হয় নিউটন পার মিটার। তাহলে এই হচ্ছে ব্যাপার। আশা করছি অসুবিধা হয়নি, এটা মনে রাখতে পারবে আরামসে। দেখা যাক, কে বল ধ্রুবকের একটি স্প্রিংকে 1:2 অনুপাতে কাটা হলে প্রতিটি অংশের বল ধ্রুবক কত হবে? তাহলে আমরা এমনিতেও জানি যে F equals to kx বা k equals to f/x, এটা তো আমরা জানি। এবার আমাদের কি জিজ্ঞেস করছে? এবার বলছে যে ওই তারটাকে মানে ওই স্প্রিংটাকে 1:2 অনুপাতে ভাগ করো। ধরি স্প্রিংটিকে 1:2 অনুপাতে কেটে প্রতিটি টুকরোর ওপর F প্রসার্য বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে এই ভাষাটা ইউজ করতে হবে দেখো। এটা করলে কি হবে? প্রথম টুকরোর দৈর্ঘ্য বৃদ্ধি x1 যদি বলি, তাহলে x1 এর মান কত হয়ে যাবে? এখানে বলছে 1:2 অনুপাতে। এর অর্থ কি? এর অর্থ যে x এর 3 ভাগের 1 ভাগ, তাই না? তার মানে কি হবে? x/1 + 2, তাই না? 1 + 2, তাহলে হয়ে গেল আমাদের x/3 অংশ, ঠিক আছে? আর দ্বিতীয় টুকরো কত হবে? এই x2 এর ভ্যালু হয়ে যাবে x/1 + 2 * 2। তার কারণ কি? এটা 2 রেশিওতে আছে। তাহলে তোমরা দেখতে পাবে এটা চলে আসছে 2x/3। তাহলে আমরা x1 x2 পেয়ে গেলাম। এবার জাস্ট k বার করতে হবে। তাহলে k কি হয়? প্রথমটির বল ধ্রুবক k1 = এখানে দেখো আমরা কিন্তু প্রত্যেক টুকরোর জন্য আমরা বলটা ফিক্স রেখেছি। শুধুমাত্র একবার x1 লিখতে হবে আর একবার x2 লিখতে হবে। তাহলে x1 লিখলে কি হয়ে যাবে? f/x/3 = 3 f/x। আর এই f/x টাকেই তো আমরা k বলতাম, তাই না? তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথম টুকরোটির বল দৈর্ঘ্য হয়ে যাবে 3 গুণ। মানে প্রাথমিক যে তার ছিল বা স্প্রিং ছিল তার 3 গুণ হয়ে যাবে। আর দ্বিতীয়টির কি হবে? এটা হবে k2 = f/x2। এর ভ্যালু বসাই f/x/3, তাই তো? ইফ ইউ ক্যালকুলেট এটা 3f/2x হয়ে যাচ্ছে। তার মানে 3/2 টাকে আলাদা রাখো, f/x টাকে সেপারেট করো। দেখা যাবে যে 3 এর 2 k চলে আসে, তাই না? তাহলে এটা কি হবে? এটা দেখা যাবে যে 1.5 গুণ হয়ে গেছে, তাই তো? 1.5 গুণ অফ k হয়ে যাবে। তাহলে তোমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেল। এই পার্টটা পুরোটা শেষ হয়ে গেল। দেখো একটা টাইপের অঙ্ক মানে বার্নৌলি নীতি নিয়ে লাস্ট পার্ট, এটা করালে মোটামুটি চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আর 6 মিনিট আছে আমাদের হাতে, 6 মিনিটে শেষ করতে হবে।
এখানে কি বলছে যে আদর্শ প্রবাহী ধারারেখ প্রবাহের ক্ষেত্রে ধারারেখার যে কোনো বিন্দুতে একক আয়তনে প্রবাহীর গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তি সমষ্টি ধ্রুবক থাকে। এর অর্থ কি? জলের স্রোত বা যে কোনো তরলের স্রোত যাচ্ছে, ঠিক আছে? সেই স্রোতের মধ্যে যদি প্রত্যেক বিন্দুর অভিমুখ আর বেগের মান যদি সমান থাকে তাহলে সেই ধরনের প্রবাহকে আমরা ধারারেখ প্রবাহ বলি, ঠিক আছে? তো ধরে নাও এই যে ধারারেখ প্রবাহ হচ্ছে, ধারারেখ প্রবাহ হচ্ছে এর এই বিন্দু, বিন্দু A আর বিন্দু B বললাম। এর অভিমুখ যেদিকে হবে, ঠিক আছে? এর অভিমুখ এক্স্যাক্টলি একই দিকে হওয়া উচিত, তাই না? এই ধরনের যে ফ্লোকে আমরা ধারারেখ প্রবাহ বলি। আরেকটা কি হতে পারে? বেগের মানও সমান হতে হবে। তার মানে এখানে বেগের মান যদি জলের স্রোতের বেগের মান যদি v হয় বা জল বা বায়ু বা তরল যা ইচ্ছা হতে পারে, এখানেও কিন্তু v হতে হবে। এই ধরনের যে প্রবাহকে আমরা ধারারেখ প্রবাহ বলি। এটা ইন রিয়াল লাইফ এটা দেখা যায় না। বাট আমরা চাইলে ওটা এই সিচুয়েশন তৈরি করতে পারি। ঠিক আছে? এবার দেখি ধারারেখ প্রবাহ বুঝলাম। এখানে কি বলছে? একক আয়তনে প্রবাহের গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তি সমষ্টি ধ্রুবক থাকে। তো আমরা জানি গতিশক্তি মানে কি হয়? গতিশক্তি মানে হয় হাফ এম ভি স্কোয়ার, যেখানে ভি হচ্ছে তোমার বেগ, তাই তো? ওই যে স্রোতের বেগ। আর একক আয়তন যদি বলে তাহলে কি হবে? একক আয়তন বললে এটা কি করতে হবে? আমাকে ভাগ করতে হবে আয়তন দিয়ে, তাই না? আয়তনে গতিশক্তি কত হবে? এটা বাই আয়তন। আর তোমরা জানো মায়ের আছে ভোডাফোন এম ইকুয়ালস টু ভি ইন্টু ডি, যেখানে এম ভর, ভি আয়তন আর ডি হচ্ছে তরলের ঘনত্ব। যদি এরম হয় তাহলে আমরা ডি ইকুয়ালস টু কী লিখতে পারবো? এম বাই ভি লিখতে পারবো। তাহলে দেখো এই সেকশনটা দেখে তোমার কি বোঝা গেল? এটাকে আমি ঘনত্ব রূপে প্রকাশ করতে পারি। এটা কি হবে? হাফ ডিভি স্কোয়ার বা ডিইউ স্কোয়ারও লিখতে পারো। ঠিক আছে? তাহলে একক আয়তনে কথাটা লেখাটা উচিত, তাই না? একক আয়তনে হলো এটা। নাও আর কি দরকার আমাদের? এটা হয়ে গেছে। এবার আমার লাগবে একক আয়তনেই আবার লাগবে স্থিতিশক্তি। স্থিতিশক্তি মানে mgh হয়। তাহলে একক আয়তন স্থিতিশক্তি কি হবে? একবার দেখা যাক। স্থিতিশক্তি মানে mgh হয়। ঠিক আছে? আর এ কত হবে? একক আয়তন বলে আয়তন দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? আর এটাকে না এটাকে স্মল v করে নাও বা এটাকে u করে নাও। একই ব্যাপার। ঠিক আছে? এটাকে u থাক। তাহলে আমাদের এটা গুলিয়ে যাবে না। ঠিক আছে? এটা u স্কোয়ারই থাক। এখান থেকে আমরা জানলাম যে একক আয়তনে গতিশক্তি হবে হাফ ডিইউ স্কোয়ার, আর স্থিতিশক্তি কী হবে? mgh বাই ভি। তো এখানে এম আর ভি তোমরা জানো, ডি দিয়ে প্রকাশ করবো ঘনত্ব ডিজিএইচ, হ্যাঁ কি না? আর একক আয়তন স্থিতিশক্তি হলো চাপ শক্তি। কী হয়ে যাবে? চাপ শক্তি মানে আমরা জানি পিভি। তাহলে একক আয়তনের চাপ শক্তি কত হবে? পিভি বাই ভি, অর্থাৎ পি। তাহলে বার্নৌলি নীতির গাণিতিক রূপটা কী হয়ে গেল? তিনটিকে যোগ করতে হবে। বার্নৌলি নীতির গাণিতিক সমীকরণটি হবে হাফ ডিইউ স্কোয়ার প্লাস ডিজিএইচ প্লাস পি ইকুয়ালস টু ধ্রুবক, তাই না? সব করার সমষ্টি ধ্রুবক আমরা জানতাম। এটা ঠিক আছে আপাতত আশা করছি। এবার দেখো আরেকটা স্টেপ তুমি এখানে লিখতে পারো, এবং আমরা ধরো প্রত্যেকটা মানে এই সমীকরণটাকে জিএইচ দিয়ে যদি ভাগ করি তাহলে কী হবে দেখো? বা এই সমীকরণটাকে আমরা জিএইচ না সরি ডিজি দিয়ে ভাগ করব, তাহলে কী হবে দেখো? হাফ ডিইউ স্কোয়ার বাই ডিজি প্লাস ডিজিএইচ বাই ডিজি প্লাস পি বাই ডিজি ইকুয়ালস টু ধ্রুবক। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব হাফ ইউ স্কোয়ার বাই জি প্লাস বা ইউ স্কোয়ার বাই টু জি প্লাস এইচ প্লাস পি বাই ডিজি ইকুয়ালস টু ধ্রুবক। এই যে সমীকরণ তোমরা পেয়েছো, এই সমীকরণটাকে আমরা অন্য রূপে মানে ওই ফার্স্ট সমীকরণের আরেকটা অন্য রূপ, ঠিক আছে? বার্নৌলি নীতির আরেকটা অন্য রূপ। তাহলে এইগুলো কি বলতো? এগুলোকে না বেগ শীর্ষ বলে। এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। বেগ শীর্ষ, ঠিক আছে? এটাকে উচ্চতা শীর্ষ বলে, উচ্চতা শীর্ষ। আর এটাকে বলে চাপ শীর্ষ। এখানে তাহলে ওই টাইপের একটা অঙ্ক দেখা যাক। এখানে কি বলছে দেখো? বলছে যে গতিবেগ কত হলে বেগ শীর্ষ এত মিটার হবে। তাহলে আমরা বেগ শীর্ষের ফর্মুলা জানি ভি স্কোয়ার বাই টু জি, তাই না?
যার মান বা ইউ স্কোয়ার বাই 2g একই ব্যাপার, ইউ স্কোয়ার বাই 2g ইকুয়ালস টু কি আছে 0.4, ঠিক আছে? তাহলে ভি স্কোয়ার সরি ইউ স্কোয়ার কি হয়ে যাবে, মানে ইউ কি হয়ে যাবে 0.4 ইন্টু 2 ইন্টু জি, জি এর মান 10, তাহলে মাল্টিপ্লিকেশন করে দেখা যাবে 8 হবে, তাই না? যেই আমাদের 8 চলে আসবে, এই 8কে রুট করলে কত পাওয়া যায় 2√2, তার মানে 2 ইন্টু 1.414 √2 এর ভ্যালু, তাহলে 2.828 অ্যান্সার হবে, তাই না? এত মিটার পার সেকেন্ড। আর একটা অঙ্ক দেখাই, নলের মধ্যে জলের বেগ দেওয়া আছে ইউ 40 সেমি পার সেকেন্ড আর জিটা এসআইতে দেওয়া হয়, তাহলে 40 সেমি পার সেকেন্ডকে মিটারে নিয়ে যায়, তাহলে 0.4 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। আমরা কি খুঁজছি, বেগ শীর্ষ, বেগ শীর্ষ মানে আমরা জানি কি হয়, বেগ শীর্ষ ইকুয়ালস টু হয় ইউ স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার মানে 0.4 স্কোয়ার বাই 2 ইন্টু জি। ইফ ইউ ক্যালকুলেট তোমার কাছে কি আসবে 0.4 ইন্টু 0.4 বাই 20, তাই তুমি যদি ক্যালকুলেশন করো এটা 10, এটা 0.2, তাহলে আলটিমেটলি 0.008 আমাদের অ্যান্সার হয়ে যাবে, এত মিটার অ্যান্সার হবে। বা তুমি চাইলে সেন্টিমিটার যদি করতে যাও তাহলে কি হবে, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হয়, 0.8 সেমি। থ্যাংক ইউ।